নমস্কার। আমাদের অলৌকিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও আমাদের চ্যানেলে সকলকে স্বাগত ও অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। আজ আমাদের সাসপেন্স ইউনিভার্সের প্রথম নিবেদন, বৃহস্পতির আতিথেয়তা। লেখক স্বয়ং আমি, সৌভিক চক্রবর্তী। পোস্টার ডিজাইনে সিন্ধুনাথ দোলই ও সবুজ কর একত্রে ভূমিকা পালন করেছে। সাউন্ড এফেক্টে নিলয় সিংহ রায় ও সায়ক চক্রবর্তীর একত্রে ভূমিকা পালন করেছে। তো শুরু করা যাক। আমি ঘুম থেকে উঠি সকাল 7টার পর। শীতকাল হলে তো আর কথাই থাকে না। ওই ঘুমের অন্তিম দৌড় শেষ হতে 8টা বেজে যায়। পরীক্ষা ও টিউশন পড়াগুলো যখন সকালে এসে উপস্থাপিত হতো, মনে হয় যেন পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যায়, যেখানে এইসবের কোনো ছোঁয়াই থাকবে না। কিন্তু ছোটবেলায় কোনো এক গল্পে পড়েছিলাম, কে যেন এক মহানুভব সন্দেহবাতিক যুবক প্যান্ডোরা নামক কোনো ইচ্ছার বাক্স খুলে দিয়ে আমাদের যেন আটলান্টিকের মাঝে কোনো এক ব্যাঙের ছাতায় বসিয়ে দিয়ে যায়। যাই হোক, এখনকার মানুষজন কিন্তু সেই প্যান্ডোরার অদৃশ্য আচ্ছাদন দূর করে যে সন্দেহের বীজ বপন করেছিল তারই বাহক মাত্র। এর মধ্যেই আমার একটি ঘটনা মনে পড়ে, যা এই ঘুমের সঙ্গে সম্পর্কিত। সৌরজগতের 9 জন রাজা তাদের আলাদা আলাদা রাজত্বে দাখিলদারি চালায়, কিন্তু দুঃখের বিষয় প্লুটোর রাজত্ব নিয়ম বড়ই আজব, যার জন্য তিনি তার রাজত্ব নিয়ে আলাদাই থাকেন। একদিন বাড়িতে বসে আছি, দেখলাম সূর্যের পাশে কোনো এক উজ্জ্বল বিন্দুর আবির্ভাব হয়েছে। জিনিসটার উজ্জ্বলতা মনে হয় সূর্যের থেকে যথেষ্টই বেশি, কারণ নক্ষত্ররা দিন রাতে সবসময় তো আকাশে থাকে, কিন্তু সূর্য মহাপ্রভুর অগাধ কিরণ ও উজ্জ্বলতার জন্য এদের তো দেখতে পাই না। কিন্তু এই জিনিসটি তো বেশভাবে নিজের অস্তিত্ব বজায় রেখেছে। বেশ, এভাবেই কয়েকদিন লক্ষ্য করলাম ও বন্ধুদের মধ্যেও আলোচনা করলাম। তারা আমার সঙ্গে সহমত হল। এদিকে আবার দেখলাম পৃথিবীরও আবহাওয়া ও জলবায়ু এক পৃথকাকৃত অবস্থা একই অঞ্চলে বিভিন্ন সময়। আমার বাড়ির কাছের এমন অবস্থা যে এখানে জীবনে বন্যার জল ওঠে না, এতটাই উঁচু অঞ্চল। সেদিন দেখলাম সকাল থেকে বিরতিহীন বৃষ্টি সকালের আড়ষ্টতাকে ধুয়েও পরিষ্কার করে দিয়ে চলে গেল। ঘন অ্যাসিডে জল দিলে যেমন ফলাফল খুব শীঘ্র হয়, এখানে কিন্তু তেমনটা হলো না। বৃষ্টি মহাশয় তার কর্তব্য করে তো বিদায় নিলেন, কিন্তু সূর্যি মামা তো ছাড়ার পাত্র নন। তিনি এবার দায়িত্ব পেলেন। তিনি যত্ন সহকারে সবাইকে খুব আদর করে ঘাম ও উষ্ণ চুম্বন দিয়ে যাচ্ছেন। ঠিক বৃষ্টি নাম থামার 2 ঘন্টা পর দুপুরে স্নান করতে যাব, এমন সময় সেই অবিশ্বাস্য সুন্দর একটি দৃশ্য দেখলাম। সূর্যি ঠাকুর কর্মরত মাথার উপর আকাশ দেবতা তার নীল চাদর দিয়ে যেন সেই আলোর প্রতিফলিত করছেন। এমন সময় বৃষ্টির জল যতটুকু জলের উচ্চতাকে উত্থিতমান করেছিল, ওই সময় জল যেন তার 3 গুণ বেশি উচ্চতা ধারণ। এমনকি বন্যায় যখন জল আসে না আমার বাড়িতে, এই অদ্ভুত কারণে বাড়ির উঠোন পুরো ডুবান্ত। বিকেলের দিকে দেখলাম কোথায় জল,
পুরো চারদিক বাড়ির ছাদ তুষারাবৃত। সত্যি বলতে জলবায়ুর যে একটি পরিবর্তন হচ্ছে তা বুঝতে অসুবিধা হলো না। সে যাই হোক, এই উদ্ভট জলবায়ুর ব্যবহারে নিজেকে যেন মনে হচ্ছিল এক সদ্য মুন্ডনযুক্ত রাজ্যের রাজা। আমি খুব একটা খবর দেখি না, খেলার খবর ছাড়া, তাও আবার নিজের হস্তচালিত যন্ত্র মানে মোবাইলের কথা বলছি, তাতেই আমি সব গুরুত্বপূর্ণ খবর দেখিনি। সেদিন রাত্রে খবর দেখলাম জলবায়ুর অজ্ঞাত কারণে পরিবর্তন হচ্ছে। বিজ্ঞানীরাও হতবাক, কারণ এই পরিবর্তন পরবর্তীকালে আমাদের ধ্বংসলীলার আগাম প্রতিচ্ছবি কিনা সে নিয়ে। যাই হোক, বিজ্ঞানীরা তাদের রাতের ঘুম উড়িয়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। এদিকে এই অযান্ত্রিক কার্যকলাপ অবিরামভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিদিন বিকেলে মাঠে ব্যাট না নিয়ে গেলে আমার যেন পেটের ভাত হজম হতে চায় না। একদিন মাঠে খেলতে গিয়ে একটি অবিশ্বাস্য পরিবর্তন অনুভব করলাম। যখন ব্যাট চালাতে যাচ্ছি তখন যেন বলের প্রতিক্রিয়া ছাড়াও অন্য কিছুর যেন চাপ একটা ব্যাটকে এগোতে দিচ্ছে না। কিন্তু কারণটি কি তা বুঝলাম না। ভাবলাম নিজের কোনো শরীর খারাপ হয়েছে মনে হয়, কিন্তু সমস্যাটা দেখলাম মাঠের আকাশকে দেখে। ও যেন দৌড়তেই পারছে না। তবুও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবলাম, ওই বাকিদের তো কোনো সমস্যা হচ্ছে না। যেটা ভেবেছি সেটা ভুল ছিল, কারণ সমস্যাটা সকলেরই হচ্ছিল। আমি ঠিক লক্ষ্য করিনি। তারা যখন বিশ্রাম নিতে এলো তখন কথাটা বলল। তখন আমার মধ্যে একটি সন্দেহ হলো, কিন্তু এটা কি কারণে হতে পারে সেই উত্তরটা খুঁজে পাচ্ছিলাম। আমি তবে এটা বুঝেছিলাম বায়ুর চাপ অনেক বেড়ে গেছে, না হলে এমন সমস্যার বাতাবরণ তৈরি হতো না। জলে স্থলে জলবায়ুর পরিবর্তনের পর এবার আকাশেও পরিবর্তন হতে লাগলো। কাউকে পরিবর্তন করতে গেলে আমাদের 5-3 বছর লেগে যায়, অর্থাৎ বেশ কিছুটা সময় লাগে। তাও আবার অনেক সময় আমরা বিফল হই। সে যাই হোক, প্রতিক্ষণে এমন পরিবর্তন চমকে দিতে লাগলো। এদিকে বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার বড় একটা আশার আলো দেখতে পারলাম না। তার পরিবর্তে তারা আরো চিন্তার বোঝা মাথায় চাপিয়ে দিলেন। তাদের পরীক্ষার ফল শুনে বললেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ কমে যাচ্ছে, জলস্তর বেড়ে যাচ্ছে, জলের সান্দ্রতা ও পৃষ্ঠটানের মানেরও পরিবর্তন হচ্ছে, বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন ক্রমাগত হয়ে চলছে। তার থেকেও যে কথাটি শুনালেন সেটি শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। তারা বললেন, খুব শীঘ্রই পৃথিবীর বুকে এক বিশাল সুনামি ও ঝড় আসতে চলেছে। ঝড় আসবে সেটা তো ভালো কথা, অনেক ঘূর্ণিঝড় তো এলো, ফিলিন, আইলা, আরো কত কি। কিন্তু এই ঝড় নাকি পৃথিবীর সমগ্র অঞ্চলে সমানভাবে সমান গতিবেগে সমান সময়ে ধেয়ে আসবে। এই ঝড় পৃথিবীতে এর আগে কোনোদিন হয়নি। এই ঝড় পৃথিবীর কোনো ঝড়ের শ্রেণীর মধ্যে পড়ে না, অর্থাৎ না হ্যারিকেন, না সাইক্লোন, না টাইফুন, না টর্নেডো। ঝড় তো আসবে, খুব সুন্দর জিনিস, নতুন প্রকারের সম্মুখীন হবে। এতদিন এত রদবদল দেখেছি, কিন্তু সেই সূর্যি মামার পাশের উজ্জ্বল জ্যোতিষ্কটির কথা ভুলেই গিয়েছিলাম। সেই মহাশয় সূর্যের পাশে বেশ বড় আকার ধারণ করে রেখেছেন। প্রলয়ের ধাবমান আক্রমণের জন্য আমরা ছাতাহীন সেনাবাহিনীর মতো অপেক্ষা করতে লাগলাম। প্রলয়ের আগের কিছু ঘটনা বলি। চাঁদেও বেশ কিছুদিন ধরে অনেক রূপ ও রঙের আনাগোনা দেখেছি, কিন্তু বিজ্ঞানীরা যেদিন ওই প্রলয়ের ঘটনা বললেন তার পরের দিন থেকে রাত্রে দেখছি শুধু রং নয়, চাঁদের মতো আরো 5টি জ্যোতিষ্ক আকাশে আছে। তবে আকার ও আকৃতিটা ভিন্ন। সত্যি কথা বলতে ব্যাপারটা এতটাই আশ্চর্যজনক, বিশ্বাসই করতে পারলাম না।
এদিকে বিজ্ঞানীরা ঝড়টির একটি নামকরণ দিয়েছে, পাজলিং ড্রোন। গবেষণার পর জানা গেল পৃথিবীর উপর অন্য কোনো কিছুর প্রভাব দেখা দিচ্ছে, যার ফলেই নানাবিধ পরিবর্তন। এমনকি এটাও জানা গেল চাঁদের মতো জ্যোতিষ্কগুলি একটি করে উপগ্রহ পৃথিবীর মাধ্যাকর্ষণ প্রভাব কমে যাওয়ার জন্য, বাইরের প্রভাব বেশি হওয়ার জন্য পৃথিবীর কাছে এসে পড়ছে। কিন্তু উপগ্রহগুলি কিসের সেটি জানা গেল না। তথ্য অনুযায়ী শেষ পর্যন্ত জানা তথ্য, উপগ্রহগুলিতে কাঁচের মতো বিভিন্ন আকারের বস্তুর পরিমাণ অনেক বেশি। সূর্যের পাশে যে জ্যোতিষ্কটি অবস্থান করছিল সেটিরও মাটিতে নাকি চকচকে পদার্থের পরিমাণ আধিক্য বেশি। এই তথ্য অনুযায়ী এই সিদ্ধান্তে আসা যায় যে চাঁদের ওই 5 বন্ধু ও সূর্যের পাশের ওই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিশেষ কিছু সাদৃশ্য তো অবশ্যই আছে। একদিন দুপুরবেলা বৃষ্টির মতো অঝোর নয়নে চকচকে পদার্থ পৃথিবীর বুকে ধেয়ে এলো। ওই জিনিসগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল সিলিকার পরিমাণ ওই পদার্থে অনেক বেশি। সিলিকার পরিমাণ 90%, আর এটা একমাত্র বৃহস্পতি গ্রহেই সম্ভব। বিজ্ঞানীরা এবার সিদ্ধান্তে এলেন গ্রহটি বৃহস্পতি, যেটি সূর্যের পাশে অবস্থান করছিল, আর চাঁদের ও 5 সঙ্গী বৃহস্পতিরই উপগ্রহ। বৃহস্পতির মাধ্যাকর্ষণ বায়ুমণ্ডলীয় চাপ খুবই বেশি অন্য গ্রহদের তুলনায়, যার ফলে পৃথিবীর উপর এই দানব গ্রহের প্রভাব বিস্তার হয়েছে। অবলীলাক্রমে এই দুর্গতি বাঁচার উপার ভাবার আগেই এলো এই মহাদানবীয় প্রলয়, সঙ্গে ধ্বংসলীলা শুরু। কোনো শহরের জলের নিচে, আবার কোনো শহর সিলিকা ও হীরার নিচে। মানুষের অন্তিম নিঃশ্বাসটুকু ওই সিলিকা বা হীরা স্তূপ পৌঁছতে দিল না বায়ুমণ্ডলে। কে জানে কখন আমার পালা আসে। এক মুহূর্তের জন্য ওই মানসিকভাবে সবল ছেলেটি উদাস হয়ে বসে রইল। একদম শেষ মুহূর্তে যখন 2/3 জীবজন্তু পৃথিবীর মায়া ত্যাগ করেছে, সেই মুহূর্তে বাকি 1/3 জীব মরণাপন্ন। তাদের মারতে ঝড়, সুনামি, হীরা, সিলিকা বৃষ্টির সঙ্গে সঙ্গে নেমে এলো বৃহস্পতির মহাদানবীয় সব জন্তু, যাদের নাম হয়তো অজানা, কিন্তু এটা আমি নিশ্চিত পৃথিবীর শেষ নিঃশ্বাস নির্গত করতে ওই পিশাচরা দুমড়াতে মোজড়াতে আসছে। এই অক্সিজেন ঘাটতিযুক্ত অঞ্চলে এই অমানবিক প্রলয়ের এই জীবগুলি বেঁচে আছে কি করে? দেখে মনে হয় পৃথিবীর সেনাবাহিনীদের পরিস্থিতি নিয়ে ওরা খুব বিচলিত। তাদের পরাস্ত করতেই এই মহাদানবীয়দের হীরাভুকি অক্সিজেন অপ্রয়োজনীয় জীবগুলির প্রতিনিধিত্ব করেছে। আমি তো চলে যাব, প্রশ্ন একটাই, বৃহস্পতি পৃথিবীকে তো তার গোত্রে পরিবর্তন করে নিজের অঞ্চল করে নিল। এটা কি বৃহস্পতির আতিথেয়তা না আগ্রাসনতা? এমন সময় মা এসে ঠেলছে আর বলছে, অনেকক্ষণ অনেক নাটক দেখালি, এবার ওঠ। এত ঘুমোলে তো কুম্ভকর্ণকে হার মানাবি রে। তখন আমি উদাস হয়ে বসে রইলাম আর ভাবলাম, তাহলে এত রঙ কি স্বপ্নে দেখলাম? শেষ হলো আজকের গল্প। পরবর্তী সপ্তাহে আমরা আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আরও বেশি বেশি করে শেয়ার করবেন এবং নোটিফিকেশান অল করে রাখবেন আমাদের নতুন আপডেটগুলি পাওয়ার জন্য।